অধ্যাদেশ বাতিল হওয়ার তথ্য সঠিক নয় এমন দাবি করে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, অংশীজনের মতামতের ভিত্তিতে যাচাই বাছাই করে নতুন কার্যকর আইনে রূপান্তর করা হবে। আর তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাইছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, সংসদে যেসব বিল উত্থাপিত হয়নি তা সংশোধিত আকারে পরবর্তী যে কোনো অধিবেশন উপস্থাপন করা হবে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। ১৩৩ অধ্যাদেশ নিয়ে সরকারের অবস্থান পরিষ্কার করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং আইনমন্ত্রী মহোদয় এবং অন্যান্য যারা আছেন তারা সবাই মিলে এর মধ্যে 3টা মিটিং করেছেন। 3টে মিটিংয়ে মাননীয় বিরোধী দলীয় নেতৃবৃন্দের পক্ষ থেকে একটা আবেদন ছিল, এরকমের অনুরোধ ছিল যে আমরা যদি তাদের আইনজ্ঞ আরেকজন সাথে নিই, কিন্তু আমাদের বিধি কাভার না করা সত্ত্বেও আরেকজনকে আমরা এখানে আইন বিশেষজ্ঞ তাদের এখানে সংশ্লিষ্ট করেছি। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা ১৩৩ অধ্যাদেশের বিষয়ে যেগুলোতে সকল রাজনৈতিক দল একমত হতে পারেনি, সেগুলো আলাপ আলোচনার মাধ্যমে সমাধানে যাওয়ার সুযোগ রয়েছে। ১৩৩টা অধ্যাদেশের স্ট্যাটাস, তার মধ্যে ৯৭, ১৩ এবং ৭ এই ১১০টি অধ্যাদেশকেই বিল আকারে উপস্থাপন করতে হয়েছে এবং ৯১টি বিলের মাধ্যমে এই ১১০টি আইন সংসদে উপস্থাপিত হয়েছে এবং সংসদে এই ৯১টি বিল পাশ করা হয়েছে। অন্যান্য বিলের ব্যাপারে অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন। যেহেতু জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫-এর বিষয়ে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সহিত অধিকতর পরামর্শ যাচাই বাছাই করা প্রয়োজন। আমরা সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশেও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ ২০২৫-এর বিধানাবলী অধিকতর যাচাই বাছাই করা প্রয়োজন এবং সুপ্রিম কোর্ট সচিবালয়ের বিষয়েও বলেছি, যেহেতু সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা বিষয়ে সংশ্লিষ্টদের সহিত অধিকতর পরামর্শ ও যাচাই বাছাই করা প্রয়োজন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, যেসব অধ্যাদেশের বিষয়ে আপত্তি তুলে বিরোধী দল অধিবেশন থেকে ওয়াকআউট করেছে তার অনেক ক্ষেত্রেই যৌক্তিকতা ছিল না। অধ্যাদেশ জারি হয়েছে, গণভোট অধ্যাদেশ, গণভোট অনুষ্ঠিত হয়েছে এবং সেটার বৈধতা আছে। এটার বিষয়ে নতুন করে আইন করে এটা নিয়ে আগামীতে তো এর উপরে কোনো গণভোট হবে না। ভবিষ্যতে যদি কোনো গণভোট করতেই হয়, আইদার সাংবিধানিক গণভোট হবে আর্টিকেল 142 অনুসারে, অথবা যদি সংবিধানের বাইরে, যেহেতু সংবিধানে এমন কিছু বলা নাই যে আর কোনো গণভোট কোনো বিষয়ে করতে পারবে না সরকার চাইলে, সুতরাং সেটা যদি করতে চায় অন্য কোনো বিষয়ে, সেটা আলাদা একটা আইন পাশ করতে হবে। সেই হিসাবে তখন একটা নতুন গণভোট যদি প্রয়োজন হয় হতে পারে। সুতরাং এইটা হুমকি দেওয়ার কোনো বিষয় নাই, এটার বৈধতা তো আছে, অবৈধতা বলছি না। এবং ওভারঅল সংবিধানের ৪র্থ তফসিলে যখন বিগত গভর্নমেন্টের সকল কর্মকাণ্ডকে কিছু একটা বাদে আর কি ২-১টা বাদে বৈধতা দেয়া হবে, তখন সেটা লেজিটিমেট হয়ে যাবে। এভরিথিং কভার্ড বাই দি 4th শিডিউল হয়ে যাবে তখন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয়। এটি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সেনাবাহিনীর মূল দায়িত্ব হলো দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং এই দায়িত্ব পালনে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা বিভাজন গ্রহণযোগ্য নয়। ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে তিনি এসব কথা বলেন। দরবারে প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান জানান। আতিকুর রহমান তিতাসের রিপোর্টে বিস্তারিত। রবিবার সকালে ঢাকা সেনানিবাসে আয়োজিত সশস্ত্র বাহিনীর দরবারে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনী রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য গঠিত একটি জাতীয় প্রতিষ্ঠান। এটি কোনো দল, ব্যক্তি বা পরিবারের নয়। সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি, পরিবার কিংবা দলের সম্পত্তি নয়। সশস্ত্র বাহিনী একটি স্বাধীন রাষ্ট্রের শক্তি এবং মর্যাদার প্রতীক। রাষ্ট্রীয় সংবিধানের প্রতি দায়বদ্ধতা এবং জনগণের অবিচল আস্থাই হতে হবে সশস্ত্র বাহিনীর পথ চলার প্রধান ভিত্তি। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করাই আমাদের প্রতিটি সদস্যের একমাত্র এবং পবিত্র চূড়ান্ত দায়িত্ব। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, অতীতে বিভিন্ন ঘটনা ও কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল ও বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে। এ সময় তিনি পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে বলেন, ওই ঘটনায় বাহিনীকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত বেদনা বিধুর অধ্যায় আজও আমাদের হৃদয়
এক গভীর ক্ষত হিসাবে রক্তক্ষরণ ঘটায়। সেই ট্র্যাজেডিতে আমরা আমাদের শ্রেষ্ঠ সন্তানদেরকে হারিয়েছি, যার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা বর্তমান সরকারের একটি অন্যতম অঙ্গীকার। জুলাই আন্দোলনে দেশ ও জাতির সুরক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকা আশাব্যঞ্জক ছিল মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাস্ত করতে পারবে না। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকলে, সকলে দেশের স্বার্থে থাকলে ইনশাআল্লাহ আমরা অবশ্যই বাংলাদেশকে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ, প্রত্যাশিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব ইনশাআল্লাহ। রাষ্ট্রের উন্নয়ন ও সংস্কারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সশস্ত্র বাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার কথাও জানান প্রধানমন্ত্রী। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। অফিসার এবং সৈনিকবৃন্দ, বর্তমান সরকার আবারও ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। সংস্কার পরিষদের শপথ না নিয়ে বিএনপি জাতির সঙ্গে ধোঁকাবাজি ও গাদ্দারি করেছে বলেও অভিযোগ করেন জামায়াতের আমির। এ সময় বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি জুলাই যোদ্ধাদের নিয়ে রাজনীতি করছে। আরো জানাচ্ছেন রাকিব হাসান। জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বর্তমান সরকারের অবস্থানের কড়া সমালোচনা করেন জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। আজকে জুলাই সদন নিয়ে যা হচ্ছে রীতিমতো রং তামাশা। যে মানবাধিকার লঙ্ঘন হয়ে আমাদের সন্তানরা গুলিবিদ্ধ হইল, সেই মানবাধিকার অধ্যাদেশ, গুম অধ্যাদেশ, দুদক অধ্যাদেশ, ব্যাংক অধ্যাদেশ, পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিল করে শহীদের রক্তের সাথে নাইনসাফি করা হইল বলেই আমি মনে করি। আলোচনায় অংশ নিয়ে 11 দলীয় ঐক্যের নেতারা অভিযোগ করেন, সংসদীয় স্বৈরতন্ত্র কায়েম করতে চাইছে বিএনপি। আমরা বিএনপিকে আহ্বান করব যে আপনারা যদি আপনাদের জায়গা থেকে মনে করেন যে আপনারা বিরোধী দলের কবর খুঁড়বেন, আবার নিজেরা সংসদীয় স্বৈরতন্ত্রের পথে হাঁটবেন, তাহলে মনে রাখবেন ওই কবরের আপনাদের জায়গাটা হবে সবার আগে। তারা জুলাই যোদ্ধাদের অপমান করেছে, তাদের জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে জুলাই বিক্রি হবে না। একদিকে ত্যাগ, রক্ত, জীবন দেওয়ার যে ভার, কষ্টের ভার, সেখানে আমরা আক্রান্ত, আবার স্বপ্ন পূরণ না হওয়ার ভারেও কিন্তু আপনারা আজকে আমরা আক্রান্ত। বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, দেশের সংস্কারের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান সরকার, আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। এই বাংলাদেশকে সংস্কারের মাধ্যমে পরিবর্তন করতে হবে এবং এই পরিবর্তনের পথে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বর্তমান বাংলাদেশের সরকার। বিএনপির সরকার বাধা হয়ে দাঁড়িয়েছে। গণ আন্দোলনের বিকল্প ছাড়া এই সরকার কোনোভাবেই এই সংস্কারের অধ্যাদেশ, এই সংস্কারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করবে না। বিএনপি পতিত স্বৈরাচারের পথেই হাঁটছে মন্তব্য করে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সংসদ নয়, রাজপথই 11 দলের মূল ঠিকানা। অন্তর্বর্তী সরকার এসে যেগুলা সংশোধনের জন্য তারা প্রজ্ঞাপন জারি করলো অধ্যাদেশ দিয়ে, সেই জায়গাগুলোই বিএনপি এখন রেখে দিতে চায়। এটা নিঃসন্দেহে তারা ঘোষণা দিচ্ছে যে তারা আবার ফ্যাসিবাদ কায়েম করতে চায়। এ সময় জুলাই জাদুঘর নিয়ে বিএনপির হস্তক্ষেপকে দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। এই জাদুঘরটা হবে জাতির সম্পদ। ঐক্যমত্য পরিষদে বসে একমত হয়েছে, আবার সংসদের বিশেষ কমিটিতেও সবাই একমত হয়েছে যে যেভাবে প্রস্তাবনা এসেছে অনুকূল অবিকল রেখে, অনুরূপ এবং অবিকল রেখে সেটাই পাশ হবে। হঠাৎ করে সংসদের ভিতরে সমস্ত রেওয়াজ রীতিভঙ্গ করে সরকারি দলের একজন এখানে সংশোধন দিয়ে বসলো, আমরা কিছুই জানি না। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। জুলাই আন্দোলনের সময়ের আশরাফুল হত্যা চেষ্টা মামলায় দুপুরে জামিন পাওয়ায় বিকেলে কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সন্ধ্যা 6:30টার দিকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন তিনি। এর আগে জুলাই আন্দোলনে ঢাকার লালবাগ থানায় দায়ের করা একটি হত্যা চেষ্টা মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসেনের আদালত শুনানি শেষে 50,000 টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। গত 7 এপ্রিল ভোরে রাজধানীর এক আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা
আইনশৃঙ্খলা বাহিনী। পরে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানো হয়। গত বছরের 18 জুলাই বৈষম্য বিরোধী আন্দোলনের সময় আজিমপুর সরকারি কলোনি এলাকায় একটি মিছিল চলাকালে মোহাম্মদ আশরাফুল ওরফে ফাহিম গুলিবিদ্ধ হন। এ ঘটনায় লালবাগ থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে। অভিযোগে বলা হয়, শিরিন শারমিন ওই মিছিলে হত্যার উদ্দেশ্যে গুলি চালিয়েছিলেন। বিজ্ঞ আদালত উভয় বক্তব্য শুনে আসামির চিকিৎসাপত্র এবং তার অসুখের বিভিন্ন বিষয়, অসুস্থতার বিষয় ধরন বিবেচনা করে তাকে পুলিশ রিপোর্ট পর্যন্ত অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। 50,000 টাকার মুচলেখায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে। এটা তদন্তকারী কর্মকর্তা পরবর্তীতে দেখবেন এবং আইনশৃঙ্খলা বাহিনী দেখবেন তার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা, সেভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। জুলাই গণ অভ্যুত্থানকালীন ইন্টারনেট বন্ধ করে ছাত্র জনতাকে হত্যার নির্দেশ সহ 3 অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 16 এপ্রিল ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ তৃতীয় সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এই আদেশ দেন। আজ এই মামলায় সাক্ষ্য দেন তৎকালীন ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি এমদাদুল হক মোল্লা। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হকিনুর মামলায় যুক্তিতর্ক উপস্থাপন চলছে। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 2-এ অভিযোগের বিপক্ষে তৃতীয় দিনের মতো যুক্তি তুলে ধরেন আসামি পক্ষের আইনজীবীরা। ইন্টারনেটের গতিটা কিছুটা স্লথ হয়েছিল, সম্পূর্ণ ইন্টারনেট কখনোই বন্ধ হয়নি এবং এইটার সাথে মানবতা বিরোধী অপরাধের যে উপাদানগুলো সেইটার সাথে এই ইন্টারনেট স্লথের কোনো সংশ্লিষ্টতা একদমই নাই। 16/4/2026 তারিখে পরবর্তী সাক্ষীর জন্য অনারেবল ট্রাইব্যুনাল দিন ধার্য করেছেন। দেশে হামের সংক্রমণ ভয়াবহ আকারে ধারণ করেছে। গত 24 ঘন্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে 10 শিশুর মৃত্যু হয়েছে এবং নতুন করে আক্রান্ত হয়েছে আরও 1428 জন শিশু। মৃতদের মধ্যে 9 জনই ঢাকা বিভাগের। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় মারা যাওয়া 10 শিশুর মধ্যে 4 জনের মৃত্যু নিশ্চিতভাবে হামের কারণে হয়েছে। বাকি 6 জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এছাড়া নতুন আক্রান্ত 1428 জনের মধ্যে 150 জন নিশ্চিতভাবে এবং 1268 জন সন্দেহভাজন হিসেবে শনাক্ত হয়েছে। সবচেয়ে ভয়াবহ অবস্থা বিরাজ করছে রাজধানী ঢাকা সহ ঢাকা বিভাগে। গত 24 ঘন্টায় শুধুমাত্র এই বিভাগেই 703 জন শিশু আক্রান্ত হয়েছে এবং প্রাণ হারিয়েছে 9 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায় গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে 28 জনের মৃত্যু হয়েছে। তবে হামের লক্ষণ নিয়ে বা সন্দেহজনক হিসেবে মৃত্যু হয়েছে আরও 151 জন শিশুর। অর্থাৎ গত এক মাসে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট 179 জন শিশুর মৃত্যু হলো। আজ থেকে ঢাকার দক্ষিণ ও উত্তর সিটি সহ ময়মনসিংহ বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হাম রুবেলা MR টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। সকালে রাজধানীর নগর ভবন অডিটোরিয়ামে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত নির্ধারিত কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে। সাদিয়া হক ময়ের প্রতিবেদন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন 2026। হামের প্রাদুর্ভাব ঠেকাতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে ডিএসসিসি। ঢাকা দক্ষিণ নগর ভবনে টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শিশুদের সুরক্ষায় টিকাদান কর্মসূচির কোনো বিকল্প নেই। আমরা আশা করি আপনাদের সবার সমন্বিত প্রচেষ্টায় আমরা মিজেলসের হাত থেকে আমাদের ভবিষ্যৎ বংশধর বাচ্চাদেরকে আল্লাহর রহমতে আমরা বাঁচাতে পারব। এর আগে রাজধানীর করাইল বস্তির এরশাদ মাঠে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডাক্তার MA মুহিত বলেন, আগামী কয়েকদিনের মধ্যেই দেশে হামের প্রাদুর্ভাব রোধে সরকার বদ্ধপরিকর। আমাদের 1 মিনিট অপেক্ষার সময় নেই। আমরা অতি গুরুত্ব সহকারে দ্রুতভাবে কাজগুলো করছি। সুস্বাস্থ্য নিশ্চিত করার জন্য সিটি কর্পোরেশন এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমরা একসাথে কাজ করব।
এই ক্যাম্পেইনের আওতায় 4,02,456 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 4টা পর্যন্ত 6 মাস থেকে 5 বছরের কম বয়সী সব শিশুকেই এই টিকা দেওয়া হবে। 11 মে পর্যন্ত চলবে মাসব্যাপী এই কার্যক্রম। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। তীব্র থেকে তীব্রতর হচ্ছে জ্বালানি সংকট। ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে যানবাহনের লাইন। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে যানবাহনের চালকদের। সরকারের পক্ষ থেকে জ্বালানি তেলের সংকট নিয়ে দাবি করলেও বাস্তবতা অনেকটাই ভিন্ন। ভুক্তভোগীদের অভিযোগ, কালোবাজারি আর মজুতদারদের কারণে তৈরি হচ্ছে কৃত্রিম সংকট। সকাল 9টা বাজে আমি গিয়ে সিরিয়ালে দাঁড়াইছি। আমি হাতিরপোল কাঁচা বাজারে এখান থেকে সিরিয়ালে দাঁড়াইছি। আমি এখনো পাম্পে ঢুকতে পারি নাই। সবগুলা পাম্পে যদি তেল দেয় তাহলে এত লাইন আর পড়ে না। সব পাম্প তো তেল নাই, এখানে 6টা না 7টা টোটাল পাম্পে তেল দিচ্ছে। বাংলাদেশের কি সিন্ডিকেট কি ভাঙতে পারতেছে না নাকি, এটা তো আমরা এখন কি বলবো, আমরা তো সাধারণ পাবলিক। সরকার তো বলতেছে যে তেল মজুদ আছে, দেখতে পারতেছেন তো তেলের কি অবস্থা। 3-4 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় থাকতে হতেছে। দেশে আপাতত ভোজ্য তেলের দাম বাড়ছে না। রোববার দেশের ভোজ্য তেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, এ সময়ে দেশের মানুষ মধ্যপ্রাচ্যে যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে শঙ্কার মধ্যে আছে। সরকারের প্রথম অগ্রাধিকার হচ্ছে এর মধ্যে যে কোনো পণ্যের দাম যেন না বাড়ে, সেটি লক্ষ্য হিসেবে নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে দেশের ভোজ্য তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী আরও বলেন, গত বৃহস্পতিবার থেকে ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স ইউজ অ্যাসোসিয়েশন। এর কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এ প্রস্তাব দিয়েছিল। এটার বাজারে একটু কমতি হলে আপনারা মনক্ষুণ্ণ হন, ক্রেতারা নাখুশ হন, আমাদের ঘর থেকেও অভিযোগ আসে। এই জন্য নিয়মিত বিরতিতে আমরা পর্যালোচনা করি সরবরাহ পরিস্থিতি, মূল্য পরিস্থিতি, এগুলো এখনও বলার মতো কিছু হয় নাই। আমাদের প্রথম প্রায়োরিটি অগ্রাধিকার হচ্ছে দেশে কোনো দ্রব্যের মূল্য যাতে না বাড়ে, তো সেটিকে লক্ষ্য হিসাবে নিয়েই আমরা কৃষকদের তথ্য ভিত্তিক সেবা নিশ্চিত করতে সরকারের উদ্যোগে দেশে চালু হচ্ছে কৃষক কার্ড। এই কার্ডের মাধ্যমে কৃষকেরা সহজেই পাবেন সরকারি ভর্তুকি, ন্যায্যমূল্যে সার ও বীজ, ঋণ সহ বিভিন্ন সুবিধা। এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। তিনি জানান, পহেলা বৈশাখে প্রি পাইলটিং পর্যায়ে 8 বিভাগের 10টি জেলার 11 উপজেলার 11টি ব্লকে কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিকে আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখের দিন কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে টাঙ্গাইল যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকে ঘিরে জেলায় নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। হজযাত্রীদের ভাড়া আগের তুলনায় কমিয়ে যাতায়াত নিরাপদ করতে সরকারের তরফ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। আর প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন বলেছেন, মালয়েশিয়ার জনশক্তি রপ্তানির খরচ কমিয়ে প্রক্রিয়া সহজ করতে কাজ করছে সরকার। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে তারা এসব কথা বলেন। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বগুড়ায় জামায়াত ইসলাম, এনসিপি সহ 11 দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার জেলা শহরের শহীদ খোকন পার্ক থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ মিনারে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন। অন্যদের মধ্যে শহর জামায়াতের সেক্রেটারি আ.স.ম. আব্দুল মালিক, এনসিপির বগুড়া জেলা আহ্বায়ক ইঞ্জিনিয়ার এম.এস.এ. মাহমুদ, জাতীয় ছাত্র শক্তি বগুড়া জেলা আহ্বায়ক এ.এম.জেড. শাহরিয়ার জহিন, সদস্য সচিব মোহাম্মদ সৈকত আলী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। এবারের বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ সরোয়ার। এ সময় পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর নিরাপত্তা নিয়ে ঢাকা মহানগর পুলিশের কড়া প্রস্তুতির কথাও জানান। বিকেলে রমনা পার্কে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। ডিএমপি কমিশনার বলেন, রমনা পার্ক সহ আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বর্ষবরণ অনুষ্ঠানে কোনো ধরনের হুমকি নেই। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সরাদি উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় ঘিরে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য 14টি স্থানে রাস্তায় ব্যারিকেড স্থাপন করা হবে, যেখান থেকে ট্রাফিক ফ্লো ডাইভার্ট করা হবে। প্রতিটি অনুষ্ঠান স্থলের প্রবেশ মুখে আর্চওয়ে এবং হ্যান্ড মেটাল ডিটেক্টর দিয়ে মানুষের তল্লাশির ব্যবস্থা করা হবে। অনুষ্ঠান স্থল ও শোভাযাত্রার রুট সমূহ সিসি ক্যামেরা, ক্ষেত্রবিশেষে ভিডিও ক্যামেরা, স্টিল ক্যামেরা এবং ড্রোনের সাহায্যে সার্বক্ষণিক মনিটরিং করা হবে। বাংলাদেশের জনপ্রিয় ইলেকট্রনিক্স বাজারজাতকারী প্রতিষ্ঠান সনি র্যাঙ্কস ঢাকার নিজস্ব শোরুমে ঈদ উৎসব সুপার 7 কার্নিভাল ক্যাম্পেইনের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করল। কুরবানি ঈদকে সামনে রেখে সনি র্যাঙ্কস নিয়ে এসেছে সিলেট হাইটেক পার্কে অবস্থিত নিজস্ব ফ্যাক্টরির উৎপাদিত র্যাঙ্কস, ক্যালভিনেটর এবং ডাইও ব্র্যান্ডের 170 থেকে 377 লিটার রেঞ্জের 25টি নতুন মডেলের রেফ্রিজারেটর। এই নতুন মডেলের রেফ্রিজারেটরগুলোতে থাকছে মিরর, ফ্রস্টেড ম্যাট ফিনিশের ডিজাইন, সুবিশাল ফ্রিজার স্টোরেজ অপশন, মেডিসিন এবং কসমেটিক্স স্টোরেজের সুবিধা। ইউনিক এই ফিচারগুলো সনি র্যাঙ্কসই প্রথমবারের মতো বাংলাদেশের বাজারে উৎপাদিত রেফ্রিজারেটরে নিয়ে এসেছে। তাই পূর্বের উৎপাদিত 23টি মডেল সহ মোট 48টি ডিরেক্ট কুল, নো ফ্রস্ট এবং সাইড বাই সাইড রেফ্রিজারেটর সাথে নিয়ে এবারের সনি র্যাঙ্কসের ঈদ আয়োজন একটু বেশি জমজমাট।